গ্রামে ভোগান্তি কমাতে রাজধানীতে লোডশেডিং, সন্ধ্যার পর নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ। ইস্টার্ন রিফাইনারি চালু করতে চট্টগ্রামের পথে 1 লাখ মেট্রিক টন ক্রুড অয়েল। খরচের ভারে চিড়ে চ্যাপ্টা মধ্যবিত্ত, সংকুচিত আয়, লাগামহীন ব্যয়ের প্রভাব কৃষি, শিল্প, সেবা খাতে। মূল্যস্ফীতি ও মজুরি বৈষম্যের খাতা দীর্ঘ হওয়ার শঙ্কা। বারবার কারিকুলাম পরিবর্তনে হোঁচট খাচ্ছে শিক্ষা ব্যবস্থা। দিশেহারা শিক্ষার্থী, অভিভাবক, বিশেষজ্ঞদের দক্ষতা নিয়ে প্রশ্ন। এনসিটিবিকে ট্রানজিট পয়েন্ট আখ্যা। যুক্তরাষ্ট্রে বাংলাদেশি 2 শিক্ষার্থীকে পরিকল্পিত হত্যার পর লাশ গুম, এখনো মেলেনি বৃষ্টির মরদেহ। ক্ষুব্ধ প্রবাসীরা, অপরাধীর দৃষ্টান্তমূলক শাস্তি দাবি। এবং হোয়াইট হাউসের নৈশভোজে হঠাৎ গুলির আওয়াজ, সিক্রেট সার্ভিস সদস্য আহত, দ্রুত সরিয়ে নেওয়া হয় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে। সন্দেহভাজন গ্রেফতার। সময় সংবাদের সঙ্গে আছি আমি তাজমিলা খান। গ্রামে ভোগান্তি কমাতে পরীক্ষামূলকভাবে রাজধানীতে দিনে 1 ঘন্টা লোডশেডিং করতে চায় সরকার। সন্ধ্যার পর সরবরাহ নিরবিচ্ছিন্ন রাখার পরিকল্পনা বিদ্যুৎ বিভাগের। পাশাপাশি এলাকা ভিত্তিক ভারসাম্য রাখা হবে বলে জানান কর্মকর্তারা। সাইফুল ইসলামের ছবিতে ফারুক ভুইয়া রবিনের রিপোর্ট। গরম আসতেই দেশের নানা জায়গায় তীব্র লোডশেডিং, বিপর্যস্ত জনজীবন, নেতিবাচক প্রভাব ব্যবসা বাণিজ্য, সেচ কার্যক্রম আর উৎপাদন খাতে। বিদ্যুৎ থাকে না বললেই চলে। ইভেন যখন চলে যায় 1-2 ঘন্টার উপরে সময় চলে যায়, তখন হচ্ছে বিদ্যুৎ আসার কোনো নাম নাই। কারেন্টে অতিরিক্ত ঢালাই আছে, প্রচুর কারেন্ট যায়, আর গেলার খবর নেই। বেশি গরমে রাত্রেবেলা কারেন্ট থাকে না, সারাদিন কারেন্ট থাকে না। 2.5 থেকে 3,000 মেগাওয়াট বিদ্যুৎ ঘাটতিতে দেশের নানা এলাকায় যখন হাঁসফাঁস অবস্থা, রাজধানী ঢাকায় তখন অনেকটাই স্বস্তির ছাপ। যে কারণে গ্রাম শহরে বিদ্যুৎ বৈষম্য নিয়ে উঠছে নানা প্রশ্ন। এমন পরিস্থিতিতে ঢাকাতেও পরীক্ষামূলকভাবে 110 মেগাওয়াট করে লোডশেডিং করার কথা জানান বিদ্যুৎ প্রতিমন্ত্রী। বৈষম্য মুক্ত করবার জন্য আমরা শহরেও প্রয়োজনে লোডশেডিং এর সিদ্ধান্ত নিয়েছি। বিদ্যুৎ বিভাগ বলছে, গ্রামে ঘাটতি কমিয়ে আনতেই ঢাকায় লোডশেডিং এর পরিকল্পনা। এর মাধ্যমে গ্রামীণ অর্থনীতি, কৃষি ও সেচ কার্যক্রমে বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করাই লক্ষ্য। এখন প্রশ্ন হচ্ছে, ঢাকায় কিভাবে সমন্বয় হবে 110 মেগাওয়াট লোডশেডিং। বিদ্যুৎ বিভাগের পরিকল্পনা, ঢাকায় আপাতত দুপুরের দিকে লোডশেডিং করে সন্ধ্যায় সরবরাহ স্বাভাবিক রাখা। প্রাথমিকভাবে রাজধানীর এলাকাগুলোতে দৈনিক লোডশেডিং 1 ঘন্টার মধ্যে সীমিত রাখতে চায় বিদ্যুৎ বিভাগ। এছাড়া অর্থনৈতিক দিক বিবেচনায় যথাসম্ভব নিরবিচ্ছিন্ন সরবরাহ থাকবে শিল্প কারখানা এলাকায়, যাতে কোনো জায়গায় 1 ঘন্টা বেশি না হয়, আজকে এখানে হলে কাল করেন না হয়, এভাবে করা যায়। সবই কিন্তু যেহেতু 100% ওইটাই মানতে হবে এমন কথা নাই। এটা এলডিসি ইচ্ছা করলে তার মধ্যে করে করতে পারবে, যাতে শিল্প বা এই কাজের বেশি এফেক্টেড না হয়। সেই জন্য আমরা সবসময় আমরা প্রায়োরিটি দিয়ে থাকি শিল্প কারখানা এলাকাগুলো। বিশ্লেষকরা বলছেন, বিদ্যুৎ বন্টন নীতির ক্ষেত্রে অগ্রাধিকারে রাখতে হবে খাদ্য নিরাপত্তা, অর্থনীতি, উৎপাদন খাত ও মানবিক দিক। সর্বোচ্চ মাত্রায় যাতে সেচের জন্য বিদ্যুৎ দেওয়া যায়, এটা সরকারের প্রথম প্রাধিকার হওয়া উচিত। দ্বিতীয় যেটি হওয়া উচিত যে শিল্প কারখানা যারা রপ্তানিমুখী শিল্প অথবা দেশীয় শিল্পের সাথে জড়িত, তাদের জন্য বিদ্যুতের সরবরাহটি স্বাভাবিক রাখার চেষ্টা করা। এছাড়া হাসপাতালগুলোতে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ থাকাটি গুরুত্বপূর্ণ। বর্তমানে দেশে বিদ্যুৎ উৎপাদন হচ্ছে 12 থেকে 14,000 মেগাওয়াট। ধারণা করা হচ্ছে চলতি মৌসুমে সর্বোচ্চ চাহিদা দাঁড়াতে পারে 18,500 মেগাওয়াট। ফারুক ভুইয়া রবিন, সময় সংবাদ, ঢাকা। বন্ধ হয়ে যাওয়া ইস্টার্ন রিফাইনারি পুনরায় চালু করতে 3 লাখ মেট্রিক টন ক্রুড অয়েল আমদানি করতে যাচ্ছে সরকার। হরমুজ প্রণালী এড়িয়ে মধ্যপ্রাচ্যের অন্যান্য বন্দর থেকে কেনা হচ্ছে এই কাঁচামাল। ইতিমধ্যে সৌদি আরবের ইয়ানবো বন্দর থেকে 1 লাখ মেট্রিক টন ক্রুড অয়েল নিয়ে বাংলাদেশ শিপিং কর্পোরেশনের ভাড়া করা একটি মাদার ট্যাঙ্কার চট্টগ্রামের পথে রয়েছে। সাখাওয়াত টিপুর ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন কমল দে। সৌদির ইয়ানবু বন্দর থেকে 1 লাখ মেট্রিক টন ক্রুড অয়েল নিয়ে চট্টগ্রামের পথে শিপিং কর্পোরেশনের ভাড়া করা মাদার ট্যাঙ্কার 9 মিয়া 4 থেকে 6 মেয়ার মধ্যে চট্টগ্রাম বন্দরে পৌঁছানোর কথা রয়েছে জাহাজটির।
ওই জাহাজের দিকে তাকিয়ে আছে কাঁচামালের অভাবে বন্ধ হয়ে যাওয়া দেশের একমাত্র রাষ্ট্রায়ত্ত তেল শোধনাগার চট্টগ্রামের ইস্টার্ন রিফাইনারি। মে মাসে আপনি তিন লাখ মেট্রিক টন কার্গো পাচ্ছেন। আর যদি নর্ডিক পোলাসটা আমরা আনতে পারি তাহলে আমরা এপ্রিল মে মাস মিলে সর্বমোট আমরা 4 লক্ষ মেট্রিক টন কার্গো আনতে পারবো। এই যদি আনা সম্ভব হয় তাহলে আমি বলবো যে আমাদের জ্বালানি যে সমস্যা আপনারা ফিল করছেন তার ব্যাপকাংশে এটা নিরসন হবে বলে আমি মনে করি। এমনিতেই মধ্যপ্রাচ্যের যুদ্ধের কারণে বন্ধ অবস্থায় রয়েছে গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক নৌরুট হরমুজ প্রণালী। আর বাংলাদেশের জন্য কেনা ক্রুড অয়েল আনতে হয় এই নৌপথেই। এমনকি বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনের কেনা 1 লাখ মেট্রিক টন ক্রুড অয়েল নিয়ে 1.5 মাসের বেশি সময় ধরে হরমুজ প্রণালীতে আটকে আছে নর্ডিক্স পোলেক্স নামে একটি মাদার ট্যাঙ্কার। অবিলম্বে যদি ডাইভার্সিটি আমরা মেনটেন করতে চাই, অন্যান্য দেশ থেকে যদি ক্রুড অয়েল আনতে চাই, তাহলে আমাদেরকে ইমিডিয়েটলি সেকেন্ড রিফাইনারি ইনস্টল করার কাজে হাত দিতে হবে। এবং সেটা করলে আমরা এক দেশের উপর, এক অঞ্চলের ক্রুডের উপর নির্ভরশীলতা কমবে এবং একই সাথে আমাদের জ্বালানির নিরাপত্তার জন্য আমাদের রিজার্ভও অনেক বেড়ে যাবে। আর তাই জটিলতা এড়াতে বর্তমানে যেসব ক্রুড কেনা হচ্ছে তার সবগুলোই হরমুজ প্রণালী এড়িয়ে লোহিত সাগরের উপকূলবর্তী সৌদির ইয়ানবু এবং আরব আমিরাতের ফুজাইরা বন্দর থেকে লোড করা হবে। মূলত এসব বন্দর থেকে আসা অ্যারাবিয়ান লাইট ক্রুড এবং মারবান ক্রুডেই ইস্টার্ন রিফাইনারিতে পরিশোধন করা হয়। একটা আসবে সৌদি আরবে ইয়ানবু পোর্ট থেকে, যেটা রেড সিতে আছে, আর একটা আসবে ইউএইর ফুজাইরা। দুটাই হচ্ছে আপনার স্টেট অফ হরমুজের বাইরে বা গালফের বাইরে। এই জন্য এই যুদ্ধ যে সমস্যাটা বা স্টেট অফ হরমুজ নিয়ে সমস্যাটা আছে, এটা কোনোভাবে এই দুইটা জাহাজকে স্পর্শ করবে না। 2 লাখ মেট্রিক টন আমরা বাংলাদেশে আনতে সক্ষম হব ইনশাল্লাহ। নতুন কেনা 3 লাখ মেট্রিক টন ক্রুড অয়েল পরিশোধনের মাধ্যমে পাওয়া যাবে 48,000 মেট্রিক টন ডিজেল, 72,000 মেট্রিক টন ফার্নেস অয়েল, 48,000 মেট্রিক টন পেট্রোল, 63,000 মেট্রিক টন কেরোসিন এবং 24,000 মেট্রিক টন অকটেন। ক্রুড অয়েলের অভাবে ইস্টার্ন রিফাইনারি উৎপাদন বন্ধ হলো। আপাতত সেই সংকট কাটাতে অকটেন, পেট্রোল, ডিজেল, জেট ফুয়েলের মতো ফিনিশড অয়েল আমদানি বাড়িয়েছে সরকার। অবশ্য তাতে আমদানি খরচ কিছুটা বাড়ছে। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। পরিকল্পনাহীন কারিকুলামে বারবার হোঁচট খাচ্ছে দেশের শিক্ষা ব্যবস্থা। গরমিলে দিশেহারা শিক্ষার্থী ও অভিভাবক। নতুন কারিকুলাম বাস্তবায়নে বিশেষজ্ঞ প্যানেলের দক্ষতা নিয়ে উঠছে নানা প্রশ্ন। এমনকি খোদ শিক্ষামন্ত্রী বলছেন এনসিটিবি এখন যেন কর্মকর্তাদের ট্রানজিট পয়েন্ট। কেউ কাজ বুঝে ওঠার আগেই শুরু হয় বদলির তোড়জোড়। শাহিনুর রহমানের ছবিতে রৌনক নিয়ন্তার বিশেষ প্রতিবেদনে থাকছে বিস্তারিত। ট্রেনিংয়ে কোনো প্রশ্ন করা যাবে না, আমি কিছুই বুঝি নাই, বাট আমি বাচ্চাকে কি বুঝাবো? পড়াইতে প্রবলেম হইতেছে, বুঝতে সমস্যা হইতেছে। পলিটিক্যালি অ্যাপয়েন্টমেন্ট হয়েছে, কেউ কেউ ঢাকা আসতে চেয়েছে, ঢাকায় আসছে, লাস্ট গভর্নমেন্ট এই অ্যাপয়েন্টমেন্ট দিয়েছে। ওনারা কারিকুলাম সম্পর্কে কোনো ধরনের বেসিক নলেজ ওনারা রাখে না। কখনো পরীক্ষা, কখনো গ্রেডিং, আবারও কখনো বা সিলেবাস ছাপিয়ে শিক্ষা কারিকুলামেও আসে নতুনত্ব। পরে যখন পড়ছে তখনও কারিকুলাম চেঞ্জ পাইছে, এখন 5 উঠছে, ওইটা হচ্ছে কারিকুলাম চেঞ্জ। বিভিন্ন মডিফিকেশন হচ্ছে, বছর চেঞ্জ, গভর্নমেন্ট চেঞ্জ হচ্ছে। বৈশ্বিক দাবির নামে বারবার পরিবর্তনে শিক্ষার্থীরা মোটামুটি যখন বাচ্চারা অভ্যস্ত হওয়া শুরু করলো তখনই আবার নতুন কারিকুলাম নিয়ে আসলো। একটা ট্রেনিং দিয়ে যখন একটা কারিকুলাম স্টেবল হলো তখন আবার নতুন একটা চলে আসলো। জুলাই অভ্যুত্থানে বদলে যাওয়া বাংলাদেশে নতুন সরকারও আনতে যাচ্ছে কারিকুলামে পরিবর্তন। প্রযুক্তি নির্ভর শিক্ষা, দক্ষতা ভিত্তিক পাঠদান ও হাতে কলমে শেখাকে দেয়া হচ্ছে গুরুত্ব। সব মিলিয়ে এনসিটিবি পরিবর্তন আনতে চায় 3 ধাপে। গঠন হতে পারে 200 সদস্যের একটি বিশেষজ্ঞ প্যানেল। কিন্তু বাস্তবতা হলো এনসিটিবি নিজেই এখন ধুঁকছে বিশেষজ্ঞ সংকটে। কাজ চালানো হচ্ছে ডেপুটেশনে বা প্রেষণে আসা শিক্ষকদের দিয়ে। যেগুলো ধরেন সেকেন্ড ক্লাস বা ওরা প্রমোশন হয়ে ফার্স্ট ক্লাসে যাচ্ছে, কিন্তু থিঙ্কিং প্রসেসের সাথে যারা জড়িত এদের ম্যাক্সিমামই ডেপুটেশনের সাথে আসতে হয়। একাডেমিক্যালি খুবই ভালো, সে কারিকুলাম বানানোর জন্য খুবই পারফেক্ট, কিন্তু তার একটা মতাদর্শ আছে। আপনি এই মতাদর্শ বিচার করে যদি বলেন যে না ওকে নেওয়া যাবে না, তাহলে আপনি অনেক কিছু আপনি লস করবেন। বিশেষজ্ঞ ঘাটতির কথা স্বীকার করেছেন খোদ শিক্ষামন্ত্রীও। ক্ষোভ ঝাড়লেন এনসিটিভির ওপর। যারা আসছে তাদেরকে ঠিক মতো ওই সাবজেক্টে তারা এক্সপার্টিস কি না সেটা না জেনে এখানে আনা হয়। এটা হয় শুধু ঢাকা শহরে ডাম্পিং করা, বাট ইট শুড বি এক্সপার্ট পিপল শুড জয়েন হিয়ার। সংশ্লিষ্টরা বলছেন শিক্ষা খাতের এই নৈরাজ্য থামাতে রাজনৈতিক প্রভাব মুক্ত করতে হবে এনসিটিভিকে।
বই ছাপানো উৎসব নয়, প্রয়োজন মানসম্মত শিক্ষার। আর সেজন্যই বিশেষজ্ঞরা বলছেন, বারবার শিক্ষার্থীদের ওপর পরীক্ষামূলক কারিকুলাম চাপিয়ে দেওয়া বন্ধ করতে এনসিটিবির আমূল পরিবর্তন এবং এই বিষয়ের উপর কারিগরি দক্ষতা সম্পন্ন নেতৃত্বের প্রয়োজন। তা না হলে মেধাবী জাতি গঠনের স্বপ্ন অধরাই থেকে যাবে। রৌনক নিয়ন্তা, সময় সংবাদ, ঢাকা। বিএনপি সরকারের দ্বিতীয় ও চলতি অর্থবছরে 10ম জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেক বৈঠক বসছে আজ। সচিবালয় বৈঠকে সভাপতিত্ব করবেন প্রধানমন্ত্রী ও একনেক সভাপতি তারেক রহমান। পরিকল্পনা মন্ত্রণালয়ের সূত্র জানা গেছে, বৈঠকে 17টি প্রকল্প উঠতে যাচ্ছে, যা বাস্তবায়নে ব্যয় ধরা হয়েছে প্রায় 7,000 কোটি টাকা। প্রকল্পগুলোর মধ্যে পরিকল্পনা কমিশনের আর্থসামাজিক অবকাঠামোর বিভাগের 4টি, কৃষি, পানি সম্পদ ও পল্লী প্রতিষ্ঠান বিভাগের 2টি এবং ভৌত অবকাঠামো বিভাগের রয়েছে 11টি। এছাড়া একনেকের অবগতির জন্য পরিকল্পনা মন্ত্রীর অনুমোদিত 33টি প্রকল্প উত্থাপন করা হবে। এর আগে গত 6 এপ্রিল বর্তমান সরকারের প্রথম বৈঠকে 483 কোটি 43 লাখ টাকার 5টি প্রকল্প অনুমোদন করে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি। আগামীকাল যশোর যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তাকে স্বাগত জানাতে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। এ নিয়ে বিস্তারিত জানাতে যশোর ঈদগাহ ময়দানে আছেন রিপোর্টার জুয়েল মৃধা। সরাসরি যাচ্ছি তার কাছে। জুয়েল, প্রধানমন্ত্রীর তারেক রহমানের আগমনকে ঘিরে যশোরে কিন্তু একটি উৎসব মুখর পরিবেশ বিরাজ করছে। পুরো শহরকে সাজানো হয়েছে সমাবেশ স্থল থেকে শুরু করে যে পথগুলো তিনি দিয়ে যাবেন সেই পথগুলোকেও নানাভাবে অলঙ্কৃত করা হয়েছে, যাতে শহরকে সৌন্দর্যময় দেখা যায়। আপনাদেরকে জানিয়ে রাখি যে প্রধানমন্ত্রীর এই সফরে প্রধানমন্ত্রী তার বাবার হাতে খননকৃত যশোরের শার্শা উপজেলার উলসী খালের পুনঃখনন কাজের উদ্বোধন করবে আগামীকাল সকালে, এবং সেখান থেকে তিনি চলে যাবেন যশোর মেডিকেল কলেজ হাসপাতালে। এই হাসপাতালটি 2010 সালে এখানে প্রতিষ্ঠিত হয়। এই হাসপাতালটি কিন্তু পরিকল্পনা বাস্তবায়ন করেছিল সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া, এবং এই দীর্ঘ সময় এই হাসপাতাল মেডিকেল কলেজের কিন্তু হাসপাতাল 500 শয্যার যে হাসপাতাল সেটি হয়নি। তারেক রহমানের হাত ধরে সেই কাজের উদ্বোধন হবে আগামীকাল, এবং তিনি এই সফরকালে মেডিকেল কলেজের উদ্বোধনের পর ওখানে একটি সুধী সমাবেশে বক্তব্য রাখবেন। সেখান থেকে উনি চলে যাবেন যশোরের প্রাচীনতম প্রতিষ্ঠান যশোর ইনস্টিটিউশনে। এই প্রতিষ্ঠানটি 175 বছরের পুরনো। এই প্রতিষ্ঠানটি পরিদর্শন শেষে তিনি বিকেল 4টায় যশোর ঈদগাহ ময়দানে জনসভায় অংশ নেবেন। আপনাদের মাধ্যমে দর্শককে জানিয়ে রাখি, গত 2 ফেব্রুয়ারি তিনি কিন্তু যশোরে সফরে এসেছিলেন নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে। তিনি বেশ কিছু প্রতিশ্রুতি দিয়েছিলেন। মাত্র 2 মাসের ব্যবধানে তার প্রতিশ্রুতি বাস্তবায়ন হয়। যশোরের মানুষ খুশি এবং যশোরের মানুষ প্রত্যাশা করে যশোরের উন্নয়নে অন্যান্য যে দাবিগুলো আছে সেই দাবিগুলো এই নতুন প্রধানমন্ত্রী অগ্রাধিকার ভিত্তিতে পূরণ করবেন। যশোর থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ। যশোর থেকে সরাসরি যুক্ত ছিলাম সহকর্মী জুয়েল মৃধার সাথে। সময় সংবাদে আরও থাকছে আলোচনার মাধ্যমে সংঘাত নিরসনে আগ্রহী ইরান। মার্কিন আন্তরিকতা নিয়ে সন্দিহান, যুদ্ধবিরতি নিয়ে এখনও ভাবেনি ট্রাম্প। হামলা হলে কড়া জবাবের হুঁশিয়ারি আইআরজিসির। হামের সংক্রমণ দুশ্চিন্তা বাড়াচ্ছে অভিভাবকদের। দেখা দিচ্ছে সংক্রমিতদের নানা জটিলতা। হামের প্রাদুর্ভাবের খবর জানাতে মহাখালীর ডিএনসিসি হাসপাতালে আছেন রিপোর্টার মনির হোসেন। সরাসরি যাচ্ছি তার কাছে। হামের প্রাদুর্ভাবে হাসপাতালগুলোর যেই চিত্র, সেই চিত্র এখনও অপরিবর্তিত। প্রতিদিনই অসংখ্য রোগী ভর্তি হচ্ছে হাসপাতালগুলোতে। আমরা এই মুহূর্তে আছি রাজধানীর ডিএনসিসি ডেডিকেটেড হাসপাতালে। এই হাসপাতালেও গত 24 ঘন্টায় 100 রোগী ভর্তি হয়েছে এবং এর মধ্যে 2 শিশুর মৃত্যু হয়েছে এই হাসপাতালে। এবং এখন এই হাসপাতালে হামে আক্রান্ত হয়ে ভর্তি আছে 4 শতাধিক রোগী। এবং যদিও গত 24 ঘন্টায় শতাধিক
লক্ষাধিক রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরেছে এখান থেকে। সারা দেশের অবস্থা যদি বলতে হয়, গতকাল স্বাস্থ্য অধিদপ্তরের যেই প্রতিবেদন, সেই প্রতিবেদনে জানানো হয়েছে সবশেষ 24 ঘন্টায় 11 শিশুর মৃত্যু হয়েছে এবং একই সাথে 1000-এর বেশি শিশুর আক্রান্তের খবর পাওয়া গেছে। সব মিলিয়ে বলা যাচ্ছে যে পরিস্থিতি, সেই পরিস্থিতি কিন্তু আরও উদ্বেগজনক হচ্ছে এবং হয়েছে। যদিও টিকাদান কর্মসূচি চলছে এবং বিশেষজ্ঞরাও বলছিলেন যে টিকা কার্যক্রম শুরু হওয়ার 1 থেকে 1.5 মাসের মধ্যে কিছুটা পরিবর্তন কিংবা স্বাভাবিক হতে পারে। তবে সেই পরিস্থিতি যেহেতু গত 20 তারিখ থেকেই সারা দেশে একযোগে টিকাদান শুরু হয়েছে, সেই পরিস্থিতি এখনও স্বাভাবিক হয়নি। এর মধ্যে বাড়তি উদ্বেগ বাড়াচ্ছে যে শিশুদের জটিলতা, বিশেষ করে আগে যেই জটিলতার কথাগুলো চিকিৎসকরা বলছেন, সেই জটিলতার সঙ্গে যোগ হয়েছে অ্যাডিনো ভাইরাস। এই ভাইরাস সংক্রমণের কারণে এর থেকে নিউমোনিয়া হচ্ছে এবং দীর্ঘমেয়াদী যেই শঙ্কা কিংবা দীর্ঘমেয়াদী যেই জটিলতা, সেই জটিলতা তৈরি হচ্ছে শিশুদের মধ্যে। এবং সেই সঙ্গে চিকিৎসকরা বলছেন এই অ্যাডিনো ভাইরাসের কোনো ভ্যাকসিন নাই, এর একমাত্র চিকিৎসা হচ্ছে আইসোলেশন, অর্থাৎ জ্বর, কাশি সহ যে উপসর্গ, সেই উপসর্গগুলো দেখা দিলে শিশুদের আইসোলেশনে নেওয়ার পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা। তো এই ছিল রাজধানীর ডিএনসিসি ডেডিকেটেড হাসপাতাল থেকে হামের প্রাদুর্ভাবের সবশেষ খবর আমার কাছে। দেখছেন সময় সংবাদ। খরচের ভারে অনেকটা চিড়ে চ্যাপ্টা মধ্যবিত্ত। সংকুচিত আয় আর লাগামহীন ব্যয়ের প্রভাব কৃষি থেকে শহরে শিল্প, সেবা আর সামাজিক খাতে। বিশ্লেষকরা বলছেন মজুরি বৈষম্য, বেকারত্ব আর মূল্যস্ফীতি আরও উস্কে দিতে পারে খরচের খাতাকে। তাই সরকারের থাকতে হবে শ্রেণীভিত্তিক সক্ষমতার সঠিক পরিসংখ্যান ও পরিকল্পনা। শেখ সালাউদ্দিনের ক্যামেরায় সেলিয়া সুলতানার রিপোর্ট। ন্যূনতম সেচের অভাব আর কাঠফাটা রোদে পুড়ে যাওয়া সবুজ ভুট্টার ক্ষেতের সাথে পুড়েছে কৃষক কালামের ভাগ্য। ডিজেলের দাম বাড়ার সাথে কৃষক আনোয়ারের অসহায়ত্ব যেন আরও তীব্র হয়। ওই যে BMW গাড়ি চালায় তার যে ইনকাম, আমার তো ইনকাম না। আমি তো ফসল ফলাই, আমার তো টাকা নাই যে আমি ওরকম 2 টন 5 টন কিনে থের রেখে দিব। গ্যাসের সমস্যা নিত্য, ফলে ও পথে না হেঁটে মাটির চুলাই ভরসা। তবে দাম দস্তুরের কষাঘাতে সকালে ডিমের দাম বাড়া নিয়ে চিন্তিত 60 বৃদ্ধা। আগে তো 40 টাকা আলি আনতাম, আজকে বলে 60 টাকা আলি আনছি। বাজার করতে আমাদের একটু কষ্টই হয়ে যায়। মাসে যে বেতনটা পায় তারপরে দেখা যায় আরো আমাদের 10,000 5,000 মানে দেনা হইতে হয়। এলপিজি আর ভোজ্য তেলের দামে চিড়ে চ্যাপ্টা ভোক্তার সংকুচিত সক্ষমতা। ভোক্তার সক্ষমতা আর দোকানির উচ্চ ব্যয়ের সামঞ্জস্যতা আনতে ধোয়া ওঠা গরম পরোটার আকার ছোট হয়ে আসে চারপাশে। কাঁচা বাজারের মিষ্টি কুমড়োও এখন আর মিষ্টি নয়। দোকানে মাছ থেকে প্রিয় হয়ে উঠেছে মাথা, কাটা আর মাছের অংশ বিশেষ। ওই যে মাথা, পেটি, লেঞ্জা এগুলো আবি যাবি কিনে নিয়ে যায়। যাদের কেনার সামর্থ্য নাই ওরা কিনে নিয়ে যায়। গ্রামের মধ্যবিত্ত এবং শহরের মধ্যবিত্তের মধ্যে আয় ব্যয়ের পার্থক্য থাকলেও জ্বালানি তেল যেন শহরের লিটন সাহেব এবং গ্রামের কৃষক আনোয়ার সাহেবকে একই সুতোয় বেঁধে ফেলেছে। এর অন্যতম কারণ, কৃষক হয়তো ভাবছেন এই যে ডিজেলের দাম বাড়ানো হলো তাতে তার উৎপাদন আগের মতো হবে কিনা, অর্থাৎ তিনি সেই খরচ তুলে নিতে পারবেন কিনা। অন্যদিকে লিটন সাহেব হয়তো দাওয়ায় বসে ভাবছেন পুরো মাস না হোক অন্তত 15 দিন কি তিনি চলতে পারবেন তার আয় দিয়ে। এমন অবস্থায় মধ্যবিত্তকে নিয়ে আলাদা করেই ভাবতে হবে, কারণ মধ্যবিত্তরাই সবচেয়ে বেশি দেশের আর্থসামাজিক, অর্থনীতি, সমাজ এবং রাজনীতিতে সবচেয়ে বেশি অবদান রাখে। বাড়ানোর বোঝাটা যদি গরিব এবং উচ্চবিত্ত তাদের উপর চাপিয়ে দেন সমানভাবে, তখন আসলে সেটা আরও বৈষম্য সৃষ্টি করে। এ তো গেল খরচের সরাসরি প্রভাব। পরোক্ষ প্রভাবে গৃহকর্ত্রী পপি এখন মাস শেষে ঋণ করতে হয়। শিশুর আবদারে কাটছাট শুরু হয়েছে আগে থেকেই। ফলে গত কয়েক বছর ধরেই মধ্যবিত্তরা বাড়ি পাল্টে, শহর পাল্টে খরচের খাতা সহনীয় করতে চান। পরিবহন খরচ বেড়ে যাওয়ায় বাজারের টুকরিতে তোলা সবজির ওজন থেকে কমেছে জুয়েলের মজুরি। লিটনের কাছে এই বাজারে মানুষের দাম সবচেয়ে কম। 10 টাকা উদে, 20 টাকা উদে। সমিতাল আপনি আমরা গেলাম 965 টাকা, গ্যাস কেন লাগা 2200 টাকা। 1 টাকা কাম করছি, কাটিয়ে পড়ুম না, গ্যাস ইয়ারুম না,
বাল বাচ্চা দিয়ে দেখুন। জ্বালানির দাম বৃদ্ধিতে সেবা ও আমদানি পণ্যের দাম আবারও বাড়বে এমন কড়া নাড়ছে ঘরের দুয়ারে। সেখানে 2024 সালে 1,60,000 মানুষ বেকার হয়েছেন। 2025-এ শিল্প মালিকদের তথ্যে প্রথম 6 মাসে বেকার 21 লাখ মানুষ। যুদ্ধ দীর্ঘায়িত হলে ওখানে কস্ট অফ ওয়েট যেটা আছে সেটা বেড়ে যাবে, এবং সেটা যদি বেড়ে যায় অনেকেই কিন্তু হচ্ছে আমাদের প্রবাসী ভাই বোনেরা তারা বেকার হবেন, দেশে ফিরবেন। তাহলে বিগত 1 বা 1.5 বছর আগে যে সিচুয়েশনটা ছিল তার চেয়ে ভয়াবহ অবস্থানের দিকে যেতে পারে। সরকারি সংজ্ঞায় খাদ্য ও খাদ্য বহির্ভূত পণ্য বা সেবা ক্রয়ে প্রতি মাসে গড়ে 3,822 টাকা খরচের সামর্থ্য যদি না থাকে তাদের দারিদ্র্যসীমার নিচে চলে যেতে হবে, যা বর্তমান বাজারে 1 মাসের গ্যাস বা এলপিজির দাম, পানি বা বিদ্যুৎ বিল বা ভোজ্য তেলের যোগফলেরও কম। 2024-25 সালে প্রকাশিত পরিসংখ্যান ব্যুরোর মতে গত কয়েক বছরে মধ্যবিত্তের জীবনযাত্রার আয়ের 42% খরচ হচ্ছে খাদ্য সামগ্রীতে, বাকি 58% দিয়ে মেটাতে হচ্ছে শিক্ষা, পরিবহন, বাড়ি ভাড়া, চিকিৎসা ও পরিষেবা ব্যয়। সংস্থাটির হিসেবে একটি পরিবারের খরচ 25 থেকে 30,000 টাকা ধরা হলেও একই সময়ে সার্ভিস রুলস হিসেবে 6 সদস্যের পরিবারের ন্যূনতম খরচে প্রয়োজন অন্তত 59,000 টাকা। সরকারি বেসরকারি চাকুরিজীবী, ব্যবসায়ী ও কৃষকের আয় বা বেতন স্কেল এক না হলেও একই বাজারে সমান দৌড় প্রতিযোগিতার রেসে নামতে হয় দরিদ্র, হতদরিদ্র, মধ্যবিত্ত, উচ্চবিত্তদের। যারা ভালনারেবল পোর বলি আমরা, যারা অলরেডি গরিব, তারা পভার্টি ডিপেন্ডিং হবে। আমরা বলি যে আপনি পভার্টি লাইন থেকে আরও নিচের দিকে সরে যাবেন। যেটা হয় যে ও জ্বালানি দাম বেড়ে গেছে, হ্যাঁ 15 টাকা, ধাম করে অন্য জিনিসের দামও 15 টাকা বাড়িয়ে দেওয়া হলো আর কি। ওই জায়গায় সরকারকে একটু শক্ত হাতে এই দাম বৃদ্ধির বিষয়টাকে মনিটর করতে হবে। 2022 সালে দারিদ্র্য হ্রাসের হার 18.7% নেমে আসলেও 25-এ তা বেড়ে দাঁড়িয়েছে 21.2%। ফলে সংকুচিত আয়ের সাথে সব শিশুদের স্কুলে ধরে রাখা যায়নি। এমনকি পরিবারগুলোর খাদ্য পুষ্টিতে আপোস করায় দেশের সার্বিক উৎপাদনশীলতাতেও আঘাত করবে ভবিষ্যতে। সেলিয়া সুলতানা, সময় সংবাদ, ঢাকা। পটুয়াখালীর তেঁতুলিয়া নদীর ভাঙনে বিলীন হয়েছে লঞ্চঘাট, মসজিদ, বাজার সহ অনেক বসতবাড়ি ও শিক্ষা প্রতিষ্ঠান। ভাঙন ঠেকানোর দাবিতে মানববন্ধন করছেন স্থানীয়রা। বিস্তারিত জানাতে সেখানে আছেন রিপোর্টার মনির হোসেন বাদল। সরাসরি যাচ্ছি তার কাছে। তেঁতুলিয়া নদীর অব্যাহত ভাঙনে বিলীন হয়ে গেছে এই দশমিনা উপজেলার যে হাজিরাট গ্রাম রয়েছে। হাজিরাট গ্রামের এই যে লঞ্চঘাট সহ কয়েক শত পরিবার কিন্তু ইতিমধ্যেই এই যে তেঁতুলিয়া নদীর অব্যাহত দিনের যে জায়গা জমি ছিল এগুলো কিন্তু এখানে নদীর যে তিলে তিলে গড়ে ওঠা যে ঘর বাড়ি, এই যে মসজিদ, এই মাদ্রাসা, এই স্কুল, এই বিভিন্ন প্রতিষ্ঠান ছিল এখানে। এই তেঁতুলিয়া নদীর পাশেই এসে প্রতিষ্ঠানগুলো ছিল, কিন্তু বিগত দিনে এই প্রতি বছরই কিন্তু পটুয়াখালী জেলায় কোনো না কোনো দুর্যোগ হানা দেয়। আর এই দুর্যোগের কারণে তেঁতুলিয়া নদীর পাশেই এখানে প্রতিষ্ঠানগুলো ছিল, কিন্তু বিগত দিনে এই প্রতি বছরই কিন্তু পটুয়াখালী জেলায় কোনো না কোনো দুর্যোগ হানা দেয়। আর এই দুর্যোগের কারণে যেহেতু এই হাজিরাটা রয়েছে একেবারে সমুদ্রের মোহনায় রয়েছে, যার কারণে সমুদ্রের কোনো দুর্যোগ দেখা দিলে এখানে আঘাত হানে এবং এই হাজিরাটা কিন্তু এই ভেঙে চুরে এখন কিন্তু সম্পূর্ণ কিন্তু মানুষের বসতঘর সম্পূর্ণ কিন্তু নদীর বুকে চলে গেছে। আজকে এখানে কিন্তু মানুষ আমরা দেখতে পাচ্ছি যে হাজিরাট লঞ্চ ঘাটে কিন্তু হাজার শত শত মানুষ কিন্তু তাদের যে স্থায়ী তাদের যে বেড়িবাঁধের রক্ষা বেড়িবাঁধ করার জন্য কিন্তু তারা আজকে এখানে দাঁড়িয়েছে। তাদের একটি দাবি রয়েছে, তাদের একটি স্থায়ী বেড়িবাঁধ চায়, যাতে করে তারা তাদের বাপ দাদার যে কবরস্থান রয়েছে, বাপ দাদার যে সম্পত্তি রয়েছে, যে ঘর বাড়ি করে রয়েছে, সেগুলো তারা রক্ষা পায়। এজন্যই কিন্তু তারা আজকে এই নদীর তেঁতুলিয়া নদীর পাশে দাঁড়িয়েছে। এ বিষয়ে আমি পটুয়াখালী যে পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী রয়েছে মোহাম্মদ রাকিব, তার সাথে কথা বলেছি। তিনি বিষয়টা জানিয়েছে যে খুব শীঘ্রই এখানে একটি স্থায়ীভাবে বা অস্থায়ীভাবে কাজ করার তাদের পরিকল্পনা হাতে রয়েছে। এই ছিল পটুয়াখালী হাজিরাট থেকে আমার কাছে আজকে বেড়িবাঁধের তেঁতুলিয়া নদীর যে ভাঙন রয়েছে তার সর্বশেষ। দেখছেন সময় সংবাদ। যুক্তরাষ্ট্রের সাউথ ফ্লোরিডা বিশ্ববিদ্যালয়ের পিএইচডি শিক্ষার্থী বাংলাদেশি জামিন লিমন ও নাহিদা বৃষ্টি হত্যাকাণ্ডে অভিযুক্ত হিশাম আবু ঘারবের বিরুদ্ধে প্রথম মাত্রার অভিযোগ দায়ের করেছে পুলিশ। এদিকে বাংলাদেশি 2 শিক্ষার্থী হত্যার ঘটনা যুক্তরাষ্ট্র জুড়ে চাঞ্চল্যের সৃষ্টি করেছে। ফ্লোরিডা থেকে হাসানুজ্জামান সাকির রিপোর্টে বিস্তারিত।
যুক্তরাষ্ট্রে উচ্চতর পড়াশোনা করতে এসে জীবন দিলেন দুই বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন ও নাহিদা সুলতানা বৃষ্টি। জামিলের রুমমেট ফিলিস্তিনি বংশোদ্ভূত হিশাম আবু গারভের হাতে নির্মমভাবে খুন হন তারা। শুক্রবার জামিলের মরদেহ উদ্ধার হলেও এখন পর্যন্ত উদ্ধার হয়নি বৃষ্টির মরদেহ। তদন্তকারী সংস্থার ধারণা বৃষ্টিকে হত্যার পর তার দেহ কয়েক টুকরো করে নদীতে ফেলে দেওয়া হয়েছে। তদন্তকারী সূত্রগুলো বলছে হিশাম শুরুর দিকে পুলিশকে সহযোগিতা করলেও এখন মুখ খুলছে না। শনিবার ফ্লোরিডার হিলসবোরো কাউন্টি শেরিফের অফিস জানিয়েছে অভিযুক্ত হিশামের বিরুদ্ধে পরিকল্পিত ও উদ্দেশ্য প্রণোদিতভাবে দুটি হত্যার অভিযোগ আনা হয়েছে। যুক্তরাষ্ট্রে এমন হত্যাকে ফার্স্ট ডিগ্রি মার্ডার বলে। এই ঘটনায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন প্রবাসী বাংলাদেশিরা। আমেরিকাকে বলা হয় সবচেয়ে সুরক্ষিত এবং নিরাপদ জায়গা, সেখানে এখন খুন খারাপ চলছে। আমরা রিয়েলি হতাশ, আমরা সুস্থ বিচার চাই। দুই বাংলাদেশি শিক্ষার্থীর হত্যাকাণ্ডের বিষয়ে সার্বক্ষণিক খোঁজ খবর রাখছে ওয়াশিংটনে বাংলাদেশ দূতাবাস ও ফ্লোরিডা কনসুলেট। মার্কিন গণমাধ্যমও গুরুত্ব দিয়ে প্রচার করেছে চাঞ্চল্য সৃষ্টি করা এই হত্যাকাণ্ডের খবর। ইউনিভার্সিটি অফ সাউথ ফ্লোরিডায় পড়াশোনা করেন কয়েকশো বাংলাদেশি। তাদের মতো যুক্তরাষ্ট্রের প্রবাসীরাও এই ঘটনায় স্তম্ভিত। পুলিশ এখনও এই দুই বাংলাদেশি শিক্ষার্থীর হত্যাকাণ্ডের প্রকৃত কারণ জানাতে পারেনি। হাসানুজ্জামান সাকি, সময় সংবাদ, ফ্লোরিডা, যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নৈশভোজে গুলির ঘটনা ঘটেছে। এ সময় এক সিক্রেট সার্ভিস সদস্য আহত হন। বিকট শব্দের পর দ্রুত ট্রাম্পকে সেখান থেকে সরিয়ে নেওয়া হয়। অস্ত্রধারীদের আটক করা হয়েছে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। যুক্তরাষ্ট্র থেকে হাসানুজ্জামান সাকির আরও একটি রিপোর্ট। হোয়াইট হাউসে কর্মরত বিভিন্ন গণমাধ্যমের সংবাদকর্মীদের সম্মানে নৈশভোজের আয়োজন করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। স্থানীয় সময় শনিবার সন্ধ্যায় অনুষ্ঠান চলাকালে হঠাৎ বিকট শব্দ, 7 থেকে 8 রাউন্ড গুলির মতো বিকট শব্দে কেঁপে ওঠে পুরো বলরুম। ওয়াশিংটন হিলটনের বিশাল হলে উপস্থিত প্রায় 2500 অতিথি আতঙ্কিত হয়ে পড়েন। সঙ্গে সঙ্গে নিরাপত্তায় নিয়োজিত সিক্রেট সার্ভিসের সদস্যরা প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ফার্স্ট লেডিকে সরিয়ে নেন। সেই সঙ্গে আমন্ত্রিত অতিথিদের সরিয়ে নেওয়া হয় নিরাপদ স্থানে। সশস্ত্র কাউন্টার অ্যাসল্ট টিম মঞ্চে অবস্থান নিয়ে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করেন। একই সঙ্গে FBI প্রধান ক্যাশ পাটেল এবং প্রতিরক্ষা মন্ত্রী পিট হ্যাক্সেট সহ শীর্ষ কর্মকর্তাদেরও দ্রুত সরিয়ে নেওয়া হয়। ঘটনার পর হাজারো মানুষ বলরুমের ভেতরে আটকা পড়েন। এদিকে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় প্রেসিডেন্ট ট্রাম্প জানিয়েছেন হামলাকারীকে আটক করা হয়েছে। আইন প্রয়োগকারী সংস্থাগুলো দ্রুত ও সাহসিকতার সাথে পদক্ষেপ নেওয়ায় তিনি তাদের ভূয়সী প্রশংসা করেন। হোয়াইট হাউসের আয়োজনে নৈশভোজে গুলির ঘটনায় কেউ হতাহত হয়েছে কিনা কিংবা কী উদ্দেশ্যে গুলির ঘটনা ঘটেছে তা এখনও জানা যায়নি। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন হোয়াইট হাউসের সংবাদদাতাদের নিয়ে 30 দিনের মধ্যে এই নৈশভোজের আয়োজন তিনি আবারও করবেন। হাসানুজ্জামান সাকি, সময় সংবাদ, যুক্তরাষ্ট্র। দেখছেন সময় সংবাদ। এফএ কাপের খবর। পিছিয়ে গিয়েও 5 মিনিটের ব্যবধানে 2 গোল করে ইতিহাস গড়ল পেপ গার্দিওলার ম্যানচেস্টার সিটি। সাউদাম্পটনকে 2-1 ব্যবধানে হারিয়ে প্রথম দল হিসেবে টানা 4 বার এফএ কাপের ফাইনালে উঠল সিটিজেনরা। এদিকে ইপিএলে নিউক্যাসলকে হারিয়ে শীর্ষে উঠেছে আর্সেনাল। গোলশূন্য অবস্থায় শেষ হয় প্রথমার্ধ। ম্যাচের প্রায় পুরোটা সময় নিজেদের ঘর সামলাতে ব্যস্ত থাকা সাউদাম্পটন 79 মিনিটের লিড নেয়। সিটিকে চমকে দিয়ে ফিন এজাজের গোলে এগিয়ে যায় দ্য সেন্টস। ধাক্কা সামলে পাল্টা আঘাত হানতে দেরি করেনি সিটি। 3 মিনিট পর ডি বক্সের বাইরে থেকে শট নেন জেরেমি ডোকু। প্রতিপক্ষ ফুটবলারের পায়ে লেগে দিক পাল্টে বল জড়ায় জালে। 86 মিনিটে নিকো গনসালভেসের দারুণ গোলে এগিয়ে যায় সিটি। শেষ পর্যন্ত 2-1 ব্যবধানের জয় ফাইনালে পা রাখে সিটিজেনরা। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। গ্রামে ভোগান্তি কমাতে রাজধানীতে লোডশেডিং। সন্ধ্যার পর নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ। ইস্টার্ন রিফাইনারি চালু করতে চট্টগ্রামের পথে 1 লাখ মেট্রিক টন ক্রুড অয়েল। খরচের ভারে চিড়ে চ্যাপ্টা মধ্যবিত্ত। সংকুচিত আয়, লাগামহীন ব্যয়ের প্রভাব কৃষি, শিল্প, সেবা খাতে। মূল্যস্ফীতি ও মজুরি বৈষম্যের খাতা দীর্ঘ হওয়ার শঙ্কা। এবং হোয়াইট হাউসের নৈশভোজে হঠাৎ গুলি, সিক্রেট সার্ভিস সদস্য আহত। দ্রুত সরিয়ে নেওয়া হয় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে। সন্দেহভাজন গ্রেফতার।
এই ছিল সকাল 10টার সময় সংবাদে। এরপরে সময়ের বাণিজ্যের সঙ্গে থাকবেন সহকর্মী কাজল আব্দুল্লাহ। ধন্যবাদ। এই সময় বাণিজ্য নিয়ে আসছি কিছুক্ষণ পরে, সঙ্গে থাকুন সময়।